নির্বাচন কেমন হবে এটা তো আমরা আগে বলতে পারি না। নির্বাচন হবার দিন আমরা বুঝতে কিন্তু এই পারব। লক্ষণগুলোর কারণে কিন্তু এই লক্ষণগুলি যেটি আমাদের কাছে এক ধরনের বার্তা নিয়ে এসেছে সেটি হচ্ছে যে নির্বাচন ভালো হোক বা নির্বাচন আদৌ হোক এটা একটি মহল বা কোনো পক্ষ চাচ্ছে না। চাচ্ছে না বলেই তারা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। আপনি যদি তফসিল ঘোষণা এবং তার পরবর্তী ঘটনাবলী দেখেন তাহলে দেখবেন যে এক ধরনের ভাষার পরিবর্তন ঘটেছে কিছু মানুষের। নানান ধরনের দাবি-দাওয়া উত্থাপন শুরু হয়েছে। গায়ের জোরে আ বিভিন্ন কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে। আমি মনে করি যে এই প্রবণতা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে মূলত এবং নির্বাচন হবে। আমি আশা করি যে নির্বাচন গ্রহণযোগ্যও হবে। কিন্তু আ নির্বাচনের পরে শাসকের আচরণ যদি গণতান্ত্রিক না হয়, তাহলে সেটি আরো ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এখন আ গণতান্ত্রিক শাসক বলেন আর নতুন শাসক বলেন, তাদের না একটা গাইড বুক আছে। বিসিএস এর গাইডের মতো। এসে সব ভালো, ভালো কথা বলে। যেমন আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন মন খুলে সমালোচনা করতে, প্রশংসার দরকার নাই। তারপরে তিনি মানুষকে উৎসাহ দিয়েছিলেন যে মানুষ স্বাধীনভাবে থাকতে পারবে। বড়, বড় দায়িত্ব পালন করা হবে। কিন্তু আমরা পরবর্তীতে লক্ষ্য করলাম যে সাংবাদিক নিবর্তন বন্ধ হয় নাই, সাংবাদিকের নামে মিথ্যা মামলা দেওয়া বন্ধ হয় নাই, সাংবাদিক আটক করা বন্ধ হয় নাই। আ এবং সংবাদ মাধ্যমের উপর এত বড় আক্রমণ হলো যেটা স্বাধীনতার পরে কখনো হয় নাই। আমাদের এখানে স্বৈরশাসকেরা ছিলেন, সামরিক শাসকেরা ছিলেন। তারাও কখনো এইভাবে সরাসরি গণমাধ্যমে হামলা করা কিংবা হামলাকে উৎসাহ দেওয়া কোনটাই করেন নাই। তো এই সবকিছু মিলিয়ে আমার কাছে সবসময় মনে হয় যে সুন্দর, সুন্দর কথা আদর্শ লিপিতে আছে কিন্তু এখনো। সকালে উঠিয়া আমি মনে, মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে। আমি যেন সেই কাজ করি ভালো মনে। এখন গুরুজনের আদেশ তো দূরের কথা। নিজে যা বলেছেন সেই কাজটাও তো ভালো মনে কেউ করছেন না। এবং আদর্শ লিপির কথা আদর্শ লিপিতে থেকে যাবে। পরদ্রব্য লোষ্ট্রবৎ জ্ঞান করিবে। তাই না? চুরি করিবে না। ব্যাপারটা তো এইটাই যে অন্যের জিনিসকে লোষ্ট্রবৎ জ্ঞান করিয়া মানে মাটির ঢেলা টুকরা হয়ে পড়ে যাবে। তুমি খবরদার পরের জিনিস ধরো না। তো পরদ্রব্য লোষ্ট্রবৎ জ্ঞান করিবে সেটা কি বন্ধ হয়েছে? একটা হিংসা করিবে না। আপনার এই বন্ধ কথাগুলো হয়েছে? আজকে কিন্তু এই আলোচনার মধ্যে এসেছে যেখানে ডেইলি স্টার সম্পাদকের একটি বক্তব্য আমি আনতে চাই যে দ্য ইনস্টিটিউশনস আর বিং চ্যালেঞ্জড এন্ড ডেস্ট্রয়েড। ওনার মানে ইনস্টিটিউশন বলতে উনি নামগুলো বলেছেন যে এই গণমাধ্যম দুটি এবং আমরা যে সংগঠনগুলো প্রতিষ্ঠানগুলোর কথা বলছি। What are the institutions that supports, helps and protects democracy? একটা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি, সরকার, বিচার ব্যবস্থা এবং আমলাতন্ত্র। এবং এদেরকে সহায়তা করার জন্য অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি আছে এগুলো হচ্ছে আইনি প্রতিষ্ঠান। এর বাইরে বহু সামাজিক প্রতিষ্ঠান আছে যারা গণতন্ত্রকে এবং রাষ্ট্রকে শক্তিশালী করে। তার মধ্যে সবচেয়ে প্রাথমিক যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে সংবাদপত্র। সংবাদপত্রকে রাষ্ট্রের একটি স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়, সিভিল স্তম্ভ আর কি, মানে বেসামরিক স্তম্ভ। এটি শুনলে ভয় লাগে কারণ সবাই কিন্তু এই কথাটা বলে কিন্তু শেষ পর্যন্ত লেখা আছে আদর্শ লিপি আপনার ওই কথাটাই। হ্যাঁ, তো আপনি সংবাদপত্রে যদি হামলা করেন, সংবাদপত্রকে যদি মুখ বন্ধ করার চেষ্টা করেন তাহলে আপনি মানুষের প্রথমে মুখ বন্ধ করলেন। তারপরে মানুষ প্রতিবাদ করে কি দিয়ে? কবিতা, গান, গল্প, নাটক। আপনি যদি মানুষকে সাংস্কৃতিক ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বসেন, রবীন্দ্রনাথের গান গায় যে সে কি ফ্যাসিজম প্রমোট করছে? রবীন্দ্রসঙ্গীত, তাই না? কিংবা ধরেন নজরুল সঙ্গীত যে গায়, নজরুলের কবিতা যে আবৃত্তি করে, সে কি ফ্যাসিজম প্রবর্তন করতে পারে? যে গণসঙ্গীত উদীচী গায়, সে গণসঙ্গীত কার সঙ্গীত? মানুষের সঙ্গীত। এই যে আপনি আমাকে একটা জিনিস বলেন, মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, এই গান বাংলাদেশকে শিখিয়েছে কে? উদীচী, তাই না? তো আপনি বিপ্লবের সময় এই গান গাইতে পারলেন আর আগুন দিলেন কে? উদীচী কে, তাই না? এখন বিষয় কি যে আপনি সেই বিষয়টা মানে কালচারাল একটা তারপরে যে আমরা করব জয়, আমরা করব জয়, এই গান কে শিখিয়েছে? তারপরে এই যে আনন্দ লোকে মঙ্গলা লোকে, এই গান কে শিখিয়েছে? তাই না? একেবারে নিরিবিলি ভালো থাকা, ভালো থাকা মানে কি? মানুষের মঙ্গল কামনা, মানুষের ভালো চাওয়া, মানুষের হয়ে ক্ষমা প্রার্থনা, মানুষের হয়ে প্রতিবাদ। কে এগুলিকে প্রমোট করেছে? ভয় কি মরণে রাখিতে সন্তানে, এই গান কে শিখিয়েছে? কিংবা এই যে আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, এই কারা গিয়েছে? আমাদের জাতীয় সঙ্গীত তো নজরুল রবীন্দ্রনাথের। তারপর আপনি চিন্তা করেন আমরা যে আজকে বিদ্রোহ বিপ্লব করি, কারা শিখিয়েছেন? কবিরা, সাহিত্যিকরা। তো তাহলে আপনি যদি কবিতা, সাহিত্য, গল্প, নাটক যেখানে হয় সেখানে আক্রমণ করেন, যে কোনো কারণেই হোক, তাহলে কি হবে? তাহলে এই জিনিসগুলি বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি কি বন্ধ করলেন? সাধারণ মানুষের গান, কবিতা, নাটক দিয়ে প্রতিবাদও বন্ধ করলেন, পত্রিকার ভেতর দিয়েও প্রতিবাদ বন্ধ করলেন। বাকি থাকলো কি? সমস্ত সাধারণ মানুষ এখন রাস্তায় গিয়ে গন্ডগোল করবে, রাস্তায় নেমে আসবে। সাধারণ মানুষ কি তার চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে যাবে? তার কারো সন্তান আছে, কারো পিতামাতা আছে, কারো ভাই বোন আছে, কারো উপরে নির্ভরশীল প্রচুর মানুষ আছে। এই যে
শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করলেন, তার শিশু সন্তান, তার স্ত্রী, তার পরিবার, এই সবকিছু ফেলে রেখেই তো তাকে চলে যেতে তার হবে। মৃত্যুকে কেন্দ্র করেই এই ঘটনাটা এবং সূত্রপাত। আপনি দেখেন তো এইরকম একটি ঘটনার পর কি অনেক মানুষ আরো ঝুঁকি নেবে? অনেকেই কিন্তু এই আতঙ্কের জগতে সামনে এসে নিচু হয়ে যাবে, নতি স্বীকার করবে, ভয় পাবে, মুখ বন্ধ করবে। আমরা একটু লক্ষ্য করছি গত এই ঘটনার পর থেকে, মানে শুক্রবার আমরা থেকে বলি এখন না বোবার পর্যন্ত, কোনো শত্রু নাই, কিন্তু সেটা তো নয়। আসলে যেখানে শত্রু আছে সেখানে সবাই বোবা। হ্যাঁ, মানে শত্রু থাকার হ্যাঁ, কারণে বোবা। আপনি বোবা বলে আপনার শত্রু নেই ব্যাপারটা তা না। শত্রু চায় আপনি বোবা হয়ে যান। আমরা আরেকটা জিনিস দেখছি, আমরা এটা তো ইয়ের পরে, এই ঘটনার পরে অনেকেই এসেছেন দেখা করতে, কথা বলতে এবং এই ভবনগুলো পরিদর্শন করতে। এর মধ্যে আপনি জানেন আজকে ইইউ রাষ্ট্রদূত তিনি নিজেও এসেছিলেন এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহতম মুহূর্ত ওই দিন, অর্থাৎ বৃহস্পতিবার রাতের যে সময় ঘটনাটা হয়, এই সময়টাকে তিনি উল্লেখ করেছেন। বিশেষ করে তিনি উল্লেখ করেছেন যখন বাংলাদেশ নির্বাচনের দিকে এগোচ্ছে তখন এই ঘটনাটা আরো বেশি বার্তা বহন করে। এই ইঙ্গিতটা বিশেষ করে ইইউ রাষ্ট্রদূতের মতো যারা এসে এই কথাগুলো বলছে, এটা আন্তর্জাতিক পরিসরে আপনি এর মধ্যে জানেন যে সকল পত্রিকা, অনেকগুলো পত্রিকায় বিভিন্নভাবে এই খবরগুলো ছাপা হয়েছে, অনলাইনে আপ করা হয়েছে। এই প্রভাবটা আসলে মানে কত দূর নিয়ে যাবে আমাদের, বা কত বড়? আপনি যদি বৃহৎ পরিসরে চিন্তা করেন, বাংলাদেশে বিরাট ক্ষতি হয়েছে। বাংলাদেশের পরিবেশ নিয়ে যে নেতিবাচক প্রচারণা এখন হবে, এই নেতিবাচক প্রচারণার মধ্যে দিয়ে যারা বাংলাদেশের অমঙ্গল চায়, যারা চায় বিশ্ব দরবারে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত, বাংলাদেশ একটি উচ্ছৃঙ্খল, আইন শৃঙ্খলাবিহীন, বিপদসংকুল জনপদ হিসেবে পরিচিত হোক, তাদের জন্য কিন্তু প্রচারণা চালানোর সমস্ত উপকরণ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। যারা এই কাজটি করেছে তারা কি আদতে শুধু দুটো প্রতিষ্ঠানের বা 4টা 5টা 10টা প্রতিষ্ঠানের ক্ষতি করেছে? মোটেও না। বাংলাদেশে একটা বিরাট ক্ষতি হয়েছে। এবং এই বাংলাদেশের বিরাট ক্ষতি কিসের? বাংলাদেশের ইমেজের ক্ষতি হয়েছে। বাংলাদেশের যে একটা ধারণা, বাংলাদেশ নিয়ে যে পৃথিবীর একটা পারসেপশন, যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বেশি টিকাদানে সফল দেশ, এসডিজি এমডিজি অর্জনে এগিয়ে থাকা দেশ, বাংলাদেশ যে দারিদ্র বিমোচনে বহুদূর এগিয়ে গিয়েছিল, বাংলাদেশ যে পৃথিবীর 2য় সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক দেশ, বাংলাদেশ যে পৃথিবীর 3য় সর্বোচ্চ চাল উৎপাদনকারী এবং মাছ উৎপাদনকারী দেশ, এই সব জিনিসগুলি হারিয়ে গেল কোথায়? এখন সমস্ত প্রচারণাকে ছাপিয়ে কি আসবে সামনে? যে বাংলাদেশকে স্বাস্থ্য খাতের মিরাকেল বলে ইউটিউবে বলেন জন হপকিন্সের প্রফেসর, সেই বাংলাদেশ এখন কিভাবে পরিচিত হবে? এই বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারে না, সংবাদপত্র সংবাদ মাধ্যম নিরাপদ না, যখন তখন রাস্তাঘাটে মানুষকে হামলা করা হয়, বাংলাদেশের সংবাদ মাধ্যমে অগ্নিসংযোগ করা হয়, বাংলাদেশে যারা সাংস্কৃতিক কর্মী তারা বিপন্ন। এই প্রচারণাগুলো কি বাংলাদেশের জন্য ভালো? তাহলে কার ক্ষতি হলো? দ্বিতীয় যে বিষয়টি ঘটলো, ইইউর একটি নির্দিষ্ট আইন রয়েছে বা একটি নির্দিষ্ট কর্মপরিচালনার বিধি রয়েছে। সেখানে অগণতান্ত্রিক শাসন কিংবা এই ধরনের কোনো পরিস্থিতিতে যে দেশগুলি থাকে তারা কিন্তু ইইউর প্রেফারেন্স হারিয়ে ফেলে। ইইউ যে আমাদের ওইখানে পোশাক রপ্তানিতে আমাদেরকে প্রেফার্ড হিসেবে দেখে, বহু কাজে ইইউ আমাদের পাশে থাকে, আমাদের জন্য সহায়তা প্রয়োজন এই চিন্তা, সেই সহায়তাগুলি কিন্তু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হবে। কেননা ইইউর সদস্য রাষ্ট্ররা কিন্তু প্রশ্ন করবে যে এই জায়গাতে আমরা আমাদের সময়, শ্রম, অর্থ কেন বিনিয়োগ করব? কেন আমাদের নাগরিকরা সেখানে অনিরাপদ পরিস্থিতিতে থাকবে? শুধু ইইউ না, অন্য আপনার রাষ্ট্রগুলো মনে আছে আমাদের প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে একাধিক উপদেষ্টা সুর মিলিয়েছিলেন যে বাংলাদেশে ভিসা নিতে এখন আর দূরে যেতে হবে না। বহু ইইউর 8টি দেশ না 9টি দেশ বাংলাদেশে দূতাবাস খুলবে। আপনার মনে হয় এখন এরা এখানে দূতাবাস খুলবে? তাহলে ব্যবসার সম্ভাবনাটাও এই একইভাবে। তাহলে ক্ষতিটা কার হলো? ভিসা নিতে দূরে যাইতে হবে না, আমার তো ধারণা ভিসা পাওয়াই বন্ধ হয়ে যাবে। কারণ এইরকম অবস্থায় ইউরোপিয়ান দেশগুলি বা পশ্চিমা দেশগুলি আরেকটা কাজ করে, অ্যাসাইলাম প্রার্থী বাড়তে পারে এই কথা চিন্তা করে, মানে রাজনৈতিক অভিবাসী বেড়ে যেতে পারে এই কথা চিন্তা করে ভিসা জটিলতা তৈরি করে, ভিসা দিতে চায় না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে কিছু কিছু ব্রিটেনের একাধিক কলেজ এবং বিশ্ববিদ্যালয় তারা বাঙালিদেরকে ভিসা দিবে না এইটা বলেছে। এবং যার মধ্যে ওই ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয় আছে, যার এক সময় অনারারি ভিসি ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা, সেই ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয়ও বলেছে তারা বাঙালিদেরকে ভিসা দেবে না। একজন বাঙালি বা বাংলাদেশিকে যারা ভিসি বানিয়েছিল সেই দেশের কাউকে যেতে দিবে না তারা, ভিসি না চ্যান্সেলর মনে হয়, আমি ঠিক জানি না, মানে সর্বোচ্চ শিক্ষা পদে সেই দেশের ছাত্রছাত্রীদেরকে তারা ভিসার ব্যাপারে এখন নিষেধাজ্ঞা দিচ্ছে। তাহলে ক্ষতিটা কোথায় হলো? ক্ষতিটা হচ্ছে সাধারণ মানুষের। একটা ছেলে স্বপ্ন নিয়ে বসে আছে, সে ভালো কয়েকটা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে, ভর্তি হতে পারবে না, ভিসা পাবে না। বহু জায়গাতে ভিসা পেতে গেলে খোঁজ নিতে শুরু করবে লোকে, যে তার বাবা মা কি করেছে, আন্দোলনের সময় কই ছিল, কাকে গালি দিয়েছে, কাকে দেয় নাই, হ্যাঁ, এরকম নানান প্রশ্ন এসে হাজির হবে। ক্ষতিগ্রস্ত হবে মাদ্রাসার ছাত্ররা, ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ তারা বিদেশে যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবে
তখন তাদেরকে নানানভাবে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনার এটা মনে হচ্ছে কেন? মানে এটার সঙ্গে সেটা অনেক বেশি জড়িত বা না, না, এটা মনে হচ্ছে কারণ আপনি যদি আন্দোলনকারীদের বা বিভিন্ন জনের ব্যাকগ্রাউন্ড তো তারা চেক করে। আপনি নিশ্চয়ই জানেন ভিসার জন্য এখন গেলে আপনার সোশ্যাল মিডিয়া আপনার পর্যন্ত সোশ্যাল মিডিয়া, হুম, ফেসবুক অ্যাকাউন্ট পর্যন্ত চেক হয়। চেক হয় এখন। এবং এটা কিন্তু অটো চেক হয়। এআই চেক করে। হ্যাঁ। এবং এআই চেক করে যদি আপনাকে রেড ফ্ল্যাগ দেয়, তারপরে মানুষ এসে দেখে। দেখে সেও যদি মনে করে রেড ফ্ল্যাগ, আপনার ভিসা রিফিউজ হয়ে যাবে। হুম। তাহলে এরকম একটা অবস্থা যদি কালকে তৈরি হয় বাংলাদেশে, সেইটার দায় কে নিবে? এবার আসি, আমরা যে প্রথম বক্তব্যটা দিয়েছিলাম যেটি বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদের কথা বলছিলেন যে সরকারের বিষয়ে তিনি আঙুল তুলেছেন এক ধরনের। এরপরে আমরা সরকারের পক্ষ থেকে আপনি দেখেছেন গণমাধ্যমে কি ধরনের বিষয়গুলো এসেছে। টেলিফোন করে তিনি কথা বলেছেন দুজন সম্পাদকের সঙ্গে, প্রধান উপদেষ্টা। কিন্তু এরপরে পদক্ষেপ বলতে আমরা ধর্ম উপদেষ্টার একটা বক্তব্য দেখছিলাম আজকে মন্ত্রণালয়ে, তিনি কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে। ঠিক এই কথাটি বলতে আসেননি, তিনি অন্য বিষয়ে কথা বলছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করায় তিনি জবাব দিয়েছেন যে জড়িত কয়েকজনের পরিচয় আমরা শনাক্ত করেছি, আমরা বলতে সরকারের কথা বুঝিয়েছেন উনি, এবং আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেইলি স্টার এবং প্রথম আলোর বিষয়ে প্রশ্ন করা হলেই তিনি এই জবাব দেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি সন্তুষ্ট কিনা এটাই? না, জবাব উনি দিয়েছেন, সন্তুষ্ট হবে জনগণ। আমার ব্যক্তিগত সন্তুষ্টিতে কিছু আসে যায় না। তবে সাংবাদিকরাও আসলে সকলকেই এই প্রশ্ন এখন করছেন। আমার মনে হয় যার প্রকৃত দায়িত্ব তার কাছ থেকে উত্তরটা আনা বেশি আপনি কি জরুরি। প্রধান উপদেষ্টার কথা বলছেন বা স্বরাষ্ট্র উপদেষ্টা? স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, হুম, সংস্কৃতি উপদেষ্টা, এদের কাছে জানা উচিত। কারণ আক্রান্ত হয়েছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, আক্রান্ত হয়েছে তথ্য, ফলে তথ্য উপদেষ্টাকেও জিজ্ঞেস করা উচিত। কারণ এই প্রতিষ্ঠানগুলি তথ্য উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার এখতিয়ারে। ফলে আমি মনে করি যে ধর্ম উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছে, উনি উত্তর দিয়ে দিয়েছেন। কারণ না দিলে আবার সবাই বলতো ওনাকে জিজ্ঞেস করি, উনি উত্তর দেয় না। তবে যাদের উত্তর দেওয়া উচিত তাদের আমি মনে করি যে সরাসরি উত্তরটা দেওয়া উচিত। প্রয়োজনে সংবাদ সম্মেলন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং অন্যান্য বিষয় মানুষকে আশ্বস্ত করা প্রয়োজন। তাদেরকে আশ্বস্ত করতে হবে যে মানুষ তার নিজের বাড়িতে অনিরাপদ বোধ করবে না, মানুষ তার নিজের কর্ম প্রতিষ্ঠানে অনিরাপদ বোধ করবে না, মানুষ কথা বলার জন্য ধিক্কৃত, নিগৃহীত অথবা ট্যাগড হবে না। মানুষের কাজের উপরে ভিন্ন ভিন্ন নামকরণ অথবা ভিন্ন ভিন্ন ভাবে তাদেরকে দোষী সাব্যস্ত করার জন্য অপ্রাসঙ্গিক নানান ধরনের আরোপকৃত বিভিন্ন শব্দ কিংবা বিভিন্ন পরিচয়, এগুলি দিয়ে মানুষকে বিব্রত করা হবে না। আপনার মনে হয় কিনা যে এইখানে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কারণে, কারণ তার এই সমস্ত নানা বিষয়ে সমালোচিত হয়েছেন এবং সরাসরি তার সামনে দাঁড় করে রেখে এবং তার আড়ালেও তার পদত্যাগ চাওয়া হয়েছে, আপনি জানেন। সেই সব কারণে আপনার মনে হয় কিনা যে তিনি এখন বক্তব্য রাখছেন না, নাকি এটা আসলে? আমি এই কারণটা আমি ব্যাখ্যা করতে পারবো না, তবে আমি একটা পরামর্শ দিতে পারি। জি, বলুন। তাকে সাহসী মানুষের মতো দাঁড়িয়ে তার অবস্থানটা ব্যাখ্যা করতে হবে, এটা খুব জরুরি। ওনার পাশে দাঁড়িয়েই ওনার পদত্যাগ কেউ দাবি করছে, এটা তাদের বিষয়, তাদের সাহস, তাদের ইচ্ছা, তাদের কর্মসূচি, তাদের চিন্তা। কিন্তু ওনাকেও তো তার উত্তরটা দিতে হবে, এবং সেটাও কাউকে পাশে দাঁড় করিয়ে রেখে। উনি কাকে পাশে দাঁড় করিয়ে এই উত্তরগুলি দিবেন এটা উনি ঠিক করবেন, কিন্তু এই উত্তরটা মানুষ আশা করে, কারণ আমরা জানতে চাই, মানুষ ওনার কাছ থেকে শুনতে চায়। যে কোনো লোক বললে তো এটা হবে না। ফলে ওনাকে খোলাসা করে পরিষ্কার করে কথা বলতে হবে এবং সকলকেই পরিষ্কারভাবে কথা বলতে হবে। এবং আমি মনে করি যে সবার উপস্থিতিতে একটি সভায় এই বিষয়গুলি গণমাধ্যমের সামনে, এবং আমি মনে করি যে সরাসরি সম্প্রচার করে হলেও একদম পরিষ্কার করা উচিত যে নির্বাচন হচ্ছে, কোন শক্তি নির্বাচনকে বন্ধ করতে পারবে না, এটা। দ্বিতীয়ত, নির্বাচনে যাদের এখনো পর্যন্ত অংশগ্রহণের অধিকার আছে তারা সকলেই অংশ নিতে পারবেন। তৃতীয়ত, নির্বাচনকে গ্রহণযোগ্য, গণতান্ত্রিক, সুষ্ঠু, নিরাপদ করা হবে, এবং কেউ যদি এর পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাদেরকে প্রচলিত আইন অনুযায়ী সঠিকভাবে তথ্য উপাত্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোন নিরপরাধ যেমন জেলখানায় যাবেন না, কোন অপরাধী জেলখানার বাইরে থাকবেন না। এই বিষয়গুলি যারা যদি করতে পারেন, এটা আমার সাধারণ নাগরিক হিসেবে আমার পরামর্শ। আপনি যে চাওয়ার কথাগুলো বলেন, মানে পরামর্শ বা চাওয়া যেটি সব নাগরিকের, আপনি যে কোনো লোককে নিচে বাজার থেকে নিয়ে আসেন, এটাই বলবে। আমি ঠিক এই জায়গাতে আপনাকে আর দুটো করতে চাই, আলোচনায় আনতে চাই, সেটা আমরা প্রায় শেষের দিকে। সেটি হচ্ছে নির্বাচনের প্রসঙ্গ সবসময় আসছেন যে নির্বাচন যে ঠিকভাবে হবে এটা তাদেরকে নিশ্চয়তা দিতে হবে। কিন্তু ইইউ রাষ্ট্রদূত বলেন বা অন্য যারাই এসছেন এখানে কথা বলতে, তারা সবাই বলেছেন নির্বাচনের আগে এটি আসলে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করছে, এবং তারা শঙ্কিত, যারাই এখানে দেখতে আসছেন তারা এটি বলছেন। এর মধ্যে আপনি জানবেন যে জিএম কাদেরের পক্ষে আজকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এটি হচ্ছে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো স্টেপ নিচ্ছে কিন্তু তার প্রথম পদক্ষেপ,
জিএম কাদের রংপুর ৩ আসনে আজকে দেখা হয়েছে। আরেকটি হলো খালেদা জিয়া এবং তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বগুড়া থেকে। এতে মানে আনুষ্ঠানিকভাবে ইসির কাছে তাদের যে আবেদন করা বা মনোনয়নপত্র সংগ্রহ করা, এই দুটি স্টেপ। অন্যান্য প্রক্রিয়া সবই স্বাভাবিকভাবে চলছে। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। ব্যাপারটা এই জায়গায় থাকবে, এই যে গণমাধ্যমের উপর হামলাটা, নাকি এটা আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বা এটা নিয়ে কোনো ঝামেলা তৈরির ১ম স্টেপ বলে মনে হয়? নাকি একটা ক্ষত অলরেডি লেগে গেছে? ইউর কথা যদি আপনি বলেন, আমাদের সাধারণ অবস্থা আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলি জি। ঘটে, এগুলা কি ইউরোপে ঘটে? ওদের কাছে আপনি দেখবেন বিয়ে বাড়ির পটকাও কিন্তু একটা বিরাট শব্দ। হুম, কারণ ওদের দেশের লোক এই শব্দ করে না, করে। অনুমতি ছাড়া। গাড়ির হর্ন একটা বিকট শব্দ, হুম, তাই না? হুম। ব্যাটারি রিক্সা ওরা কল্পনা করতে পারে? না, চিন্তাও করতে পারেন। হ্যাঁ, লাইসেন্স ছাড়া কিছু লোক ৪০-৫০ কিলোমিটার গতি হয়। নিয়ে চলে যাবে। এরকম একটা জিনিস হ্যাঁ। নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করবে এবং তাদের কোনো রেজিস্ট্রেশন নাই। হ্যাঁ, এটা ইউতে সম্ভব। ফলে ইউর লোকজন কিন্তু আরো অল্পতেও ঘাবড়ে যাওয়ার কথা। ফলে হুম। উনারা অনেক কিছু বলবেন। কিন্তু যাদের আসলে ঘাবড়ানোর কথা এবং এই ঘাবড়ানোর পরিস্থিতি থেকে উন্নতি হুম। করার কথা, তারা কি করছেন এইটা আমাদের কাছে বেশি জানার ইচ্ছা। আচ্ছা। কেননা আমাদের রাষ্ট্র তো আমাদের, আমাদের সরকারও আমাদের, হুম। আমাদের যারা শাসক এবং যারা শাসিত আমরাই। তো আমরাই যদি আমরা হই তাহলে আমাদের বড় ভাইয়েরা, আমাদের অভিভাবকেরা, আমাদের দণ্ডমুন্ডের কর্তারা কি করছেন? এইটা হচ্ছে ১ম প্রশ্ন।